ওকে। সো আশা করি সবকিছু ঠিক আছে। আজকে আমরা অ্যাকচুয়ালি ডে 2 আমাদের। আমরা আজকে ভার্চুয়ালাইজেশন ভার্সেস কন্টেনারাইজেশন কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। এটা অ্যাকচুয়ালি এসেনশিয়াল আমাদের যে নেক্সট স্টেপ, অথবা অর্থাৎ ডকার বোঝার জন্য এটা অ্যাকচুয়ালি বুঝলে ভালো। ঠিক আছে। আর একটা জিনিস প্রথমেই বলে রাখি, যারা অ্যাকচুয়ালি কোড এর একটা এনথুজিয়াজম থাকে, মানে আমি আজকেই কোড করে অ্যাপ্লিকেশন বিল্ড করবো, So আজকেও কাইন্ড অফ থিওরি থাকবে, আমরা কোডে হয়তো আজকে যেতে পারবো না। নেক্সট দিন থেকে আমরা আশা করি কোডে চলে যেতে পারবো। আজকের থিওরিটা ইম্পর্টেন্ট নেক্সট দিনের কোড করার জন্য আর কি। সো নেক্সট দিন হয়তো আমরা অ্যাকচুয়ালি আমাদের হ্যান্ডস ডার্টি করবো কোড করে করে। আজকে একটা থিওরি ক্লাস হবে, তো এটা আগে বলে রাখলাম আর কি, কারণ অনেকের এক্সপেকটেশন থেকে যেতে পারে যে কোড কোড করা। আচ্ছা, শুরু করি। তো ভার্চুয়ালাইজেশন আর কন্টেনারাইজেশন, তো আগে আমরা ভার্চুয়ালাইজেশনটা বুঝি এটা কি। তো যে কোনো কিছুই আমার মতে করার আগে আমাদের বোঝা উচিত যে কেন করতেছে। আহ সবকিছু, কোনো কিছুই আমি যদি শিখতে চাই বা করতে চাই, আমার এটা বোঝা উচিত যে আমি এটা কেন করবো বা কি দরকার এটা। ওইটা যদি না বুঝি তাইলে অ্যাকচুয়ালি প্রবলেম আমার মতে। তো ভার্চুয়ালাইজেশন কি আমাদের, যদি আমি একটা সার্ভারের কথা চিন্তা করি, আমার সার্ভারটা তো কোনো একটা সিঙ্গেল অপারেটিং সিস্টেমের উপর চলে। তো সাপোজ আমাদের লিনাক্সের উপরে ম্যাক্সিমাম সার্ভার গুলো চলে। তো এই ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে আমাদের সব সময় অনেক বেড়ে যায় কি, আমাদের দেখা যায় যে সার্ভারটা, তার যে সিপিইউ অ্যাভেলেবল আছে তার 10 থেকে 15% ইউজ করতে পারতেছে। হ্যাঁ, এটা ইঞ্জিনিয়ারিং করে হয়তো অপটিমাইজ করা যাবে, কিন্তু অন এভারেজ কেস এটা 10 থেকে 15%, মানে খুব কম ইউটিলাইজ করতে পারে সিপিইউটাকে আমার যে কোনো সার্ভার যখন কোনো একটা ওএস এর উপর চলে। সো এটা কিন্তু ক্ষতিকর। এজ এ আমার পার্সোনাল পিসির মধ্যে যদি 10 থেকে 15% সিপি ইউজ হয়, ওটা তো ভালো। আমার জিনিসটা ফাস্ট চলবে খুবই ভালো, আমি অনেক হাই কনফিগারেশনের পিসি চালাই ভালো। কিন্তু চিন্তা করি আমরা যে আমি একটা সার্ভার, মানে আমি একটা ক্লাউড কোম্পানি চালাইতেছি যেখানে আমাদের সার্ভার রানিং থাকতে হয় অনেকগুলো সার্ভার। ওইগুলা যদি 10 থেকে 15% রাখবো তাহলে তো আমার লস, কারণ আমার এতগুলা রিসোর্স আছে, আমি সবগুলা আলটিমেটলি ইউজ করতে পারতেছি না, আন্ডার ইউটিলাইজড। তো এইটা আমার একটা কেস। আবারও অনেক কেস আছে, অনেক ইউজ কেস আছে। তার মধ্যে এটা আমার কাছে লাগছে বেস্ট এটা বোঝার জন্য যে আমার ভার্চুয়ালাইজেশন কেন দরকার। তো ভার্চুয়ালাইজেশন কি করে, এই যে আমি একটা, আমার সার্ভারে একটা ওএস এর উপর আমি আমার অ্যাপ্লিকেশন বা যাই ইচ্ছা রান করাইতেছি, ওটা আমার সিপিইউ কে আন্ডার ইউটিলাইজ হয়ে বসে আছে। তো এই কেসে যদি আমি আমার ভার্চুয়ালাইজেশন করি, তো আমি এই একই সার্ভারের মধ্যে আমি 5-6টা ওএস চালাতে পারবো বা আরো বেশি, ডিপেন্ড করে অনেক কিছুর উপর। তো ওই ক্ষেত্রে কি হবে, সাপোজ আমি 5টা আলাদা আলাদা ওএস, আমি একই সার্ভার, মানে হার্ডওয়্যার, নিচের হার্ডওয়্যারটা সেম, মানে আমার মেমোরি, নেটওয়ার্কিং বা থ্রেড, যে সিপিইউটা যেখানে রান হইতেছে ওইগুলো সেম। ঠিক আছে, তো ওইগুলোর উপর আমি 5টা আলাদা আলাদা ওএস চালাই ফেলতে পারলাম ভার্চুয়ালাইজেশনের থ্রুতে। কিভাবে করব বলতেছি, কিন্তু ধরি যে আমি ভার্চুয়ালাইজেশনের থ্রুতে আমি আমার একই হার্ডওয়্যারের উপর, যেখানে আগে একটা সিপিইউ চলতেছিল, আমি এটারে 5-6টা ওএস চালাই দিতেছি, যার কারণে 5-6টা সিপিইউ, 5-6টা মেমোরি ওইরকম ভাগ হয়ে গেছে। তো যদি আমি আগে 15% ইউজ করে থাকতাম, এখন এটার 5 গুণ করে ফেলবো আমি, অর্থাৎ 75% হয়ে যায়। তো অন এভারেজ আমার সার্ভার গুলা খুবই অপটিমাইজ ওয়েতে ইউটিলাইজ হবে, আমি আরো বাড়াইতে পারি, আমি এটা 90%-এর উপরেও নিতে পারি এই ভার্চুয়ালাইজেশনের কারণে আর কি। তো এটা একটা ভালো একটা ইউজ কেস বুঝার জন্য যে ভার্চুয়ালাইজেশন কেন দরকার। আরো অনেক ইউজ কেস আছে, আমরা একটু পরেই দেখবো আরো কয়েকটা ইউজ কেস আর কি। আচ্ছা, তো আমরা বুঝলাম যে কেন ভার্চুয়ালাইজেশন দরকার। কি বুঝার আগে, মানে ভার্চুয়ালাইজেশন কি ওইটা বুঝার আগে আমি বুঝছি কিন্তু যে কেন দরকার আর কি। ঠিক আছে। তো এটা দরকার আমার মতে যে বুঝাচ্ছে কেন আমি এটা করবো। এখন আমি বুঝি যে এটা কি বা কিভাবে ইউজ হয় আর কি। ঠিক আছে, ভার্চুয়ালাইজেশনটা কিভাবে ইউজ হয়। তো আমার হার্ডওয়্যার সেম, মানে আমার একটা হার্ডওয়্যার থাকবে যেটার মধ্যে আমার ওএসটা, কার্নেলটা যেটা কমিউনিকেট করে, সিস্টেম কল দিয়ে বিভিন্ন জিনিস হতে ইউজ করে, প্রসেস রান করায়, মেমোরি অ্যালোকেট করে, নেটওয়ার্কিং করে নিজেদের ভিতরে অথবা বাইরে কোনো আইপির সাথে। তো ওইসব হলোকে হার্ডওয়্যার লেভেলে হয়। আর কার্নেল ওটার সাথে কমিউনিকেট করে, কার্নেলের সাথে কমিউনিকেট করে ওএসটা। ঠিক আছে। তো আমার ওএস থাকে, ওএস কমিউনিকেট করে কার্নেলের সাথে, কার্নেল কমিউনিকেট করে আমার হার্ডওয়্যারের সাথে, মানে একদম ফিজিক্যাল যে জিনিসপাতি আর কি। তো আমাদের ভার্চুয়াল মেশিনে কি হয়, আমাদের ভার্চুয়াল মেশিনটি আমরা আহ, উপরে উপরে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা টাইপ 1, একটা টাইপ 2। তো আমি এটা বুঝি যে টাইপ 1 ভার্চুয়াল মেশিন কি আর টাইপ 2 ভার্চুয়াল মেশিন কি।
তো আমার টাইপ ওয়ান ভার্চুয়াল মেশিনের মধ্যে আমার যে হার্ডওয়্যার আছে আছে তার উপরে একটা হাইপারভাইজর এড হয় আর কি। ঠিক আছে। এখন কথা হলো হাইপারভাইজর, হাইপারভাইজার হলো গিয়ে সে পার্টিশন করতে পারে কাইন্ড অফ। ঠিক আছে। তো এই হাইপারভাইজর কি করে, তার উপর আলাদা আলাদা ভার্চুয়াল মেশিন চলতে পারে আর কি। এটাই কাইন্ড অফ ভার্চুয়ালাইজেশন। সে একটা ভার্চুয়ালাইজেশন করে, সাপোজ এখানে সে একটা ভিএম তৈরি করছে যেটা লিনাক্স ওএস এর উপর চলতেছে। কোনো এই ভিএম এর ভিতরে যে কোনো অ্যাপ্লিকেশন চলতে পারে, সাপোজ লিনাক্সে আমি কোনো অ্যাপ্লিকেশন রান করি এটা চলতে পারে। আর আরেকটা ভিএম তৈরি করছে যেখানে উইন্ডোজ ওএস আছে, ওইটার উপর সাপোজ উইন্ডোজ যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব রানিং হয়, ধরলাম। ওকে। তো হাইপারভাইজার কি করে, এটার জন্য একটা সেপারেট এনভায়রনমেন্ট তৈরি করে দেয়। অর্থাৎ সে একটা নির্দিষ্ট সিপিইউ, মেমোরি, নেটওয়ার্কিং পোর্ট গুলা ইউজ করতে পারে। আর এই যে উইন্ডোজ ওএস আছে তার জন্য আরেক আলাদা একটা পার্টিশন করে দেয়, যার কারণে সে লিমিটেড সিপিইউ, মেমোরি এবং নেটওয়ার্কিং ইউজ করতে পারে। অবশ্যই আমার সাপোজ আমার মেমোরি আছে 16 জিবি সাপোজ, তো এমন হবে না যে দুইটার কম্বিনেশন 16 জিবি ক্রস করে ফেলবে, ওইটা হবে না, ভাগ হয়ে যাবে আর কি। তো কিভাবে ভাগ করবে কি করবে এটা তো আমি আরো প্রোগ্রামিং লেভেলে চলে যাব। তো আমরা একটু উপর লেভেলে থাকি। তো হাইপারভাইজার হলো গিয়ে কি, সে অ্যাকচুয়ালি কি করে আমার যে হার্ডওয়্যার গুলো আছে ওইগুলারে এমন ভাবে ইউটিলাইজ করতে পারে যে তার উপরে আলাদা আলাদা ওএস যদি থাকে তো তারা আইসোলেট হয়ে যাবে। মানে এই একটা ভিএম এর সাথে এই ভিএম এর কোনো সম্পর্ক নেই, সে চাইলেও এটার সাথে কোনো কমিউনিকেশন করতে পারবে না বা কোনো ফাইল শেয়ারিং করতে পারবে না, আনলেস আমি ওইভাবে তৈরি করি। সো সে অ্যাকচুয়ালি ডাইরেক্টলি এরকম মানে দুইটা কমপ্লিটলি আইসোলেটেড হয়ে যাবে। একটা লিনাক্সে চলতেছে, একটা আমার উইন্ডোজে চলতেছে। সো আমি একই হার্ডওয়্যারের উপর আলাদা আলাদা ওএস রান করাইতেছি। ঠিক আছে। এবং তারা আইসোলেটেড ওয়েতে রান হইতেছে ঠিকঠাক মতো। এটাই কাইন্ড অফ ভার্চুয়ালাইজেশনের একটা আইডিয়া। এবং এটা হলো গিয়ে টাইপ ওয়ান ভার্চুয়ালাইজেশন, অর্থাৎ এটা বিয়ার মেটাল। বিয়ার মেটাল বলতে কি আমরা বুঝি যে আমাদের যে হার্ডওয়্যার গুলো আছে ওইগুলা এনে আমি নিজে হাইপারভাইজার ইনস্টল দিছি বা সেট আপ করছি, এবং ওই হাইপারভাইজারের থ্রুতেই আমি তার উপরে লিনাক্সের একটা ভার্চুয়াল মেশিন তৈরি করছি, উইন্ডোজের করছি, আরো করতে পারবো, আরো 5 অ্যান্ড্রয়েডের উপর আরেকটা ভার্চুয়াল মেশিন তৈরি করতে পারবো, 5-6টা আরো ভার্চুয়াল মেশিন তৈরি করতে পারবো, যতক্ষণ না আমার হার্ডওয়্যার পুরোপুরি ইউটিলাইজড হইতেছে। বুঝতেছেন কত পাওয়ারফুল একটা জিনিস, যেখানে আমি যতক্ষণ না আমার পুরো মেমোরিকে আমি বিভিন্ন রিসোর্স এলোকেট মানে প্রত্যেকটা ওএস কে বিভিন্ন রিসোর্স এলোকেট করতেছি না, ততক্ষণ আমি আমার নতুন নতুন ওএস ইনস্টল দিয়ে নতুন নতুন অ্যাপ্লিকেশন রান করতে পারবো, এবং ওগুলো আলাদা আলাদা হবে আর কি। তো এটাই ভার্চুয়ালাইজেশন টাইপ ওয়ান। টাইপ টু কি, যেটা পপুলার, যেটা আমরা ইউজ করি ওইখানে আমাদের, আমরা VMware এর নাম হয়তো শুনছি, অথবা ওরাকলের যে ভার্চুয়াল বক্স ওইগুলোর নাম শুনছি, ওটা লোকে টাইপ টু, কিন্তু ওটা টাইপ ওয়ান না। টাইপ ওয়ান খুবই মানে যারা অ্যাকচুয়ালি বানায় ক্লাউডের অ্যাপ্লিকেশন তারাই তৈরি করে, কারণ এটা একদম বেয়ার মেটাল, আমার জিনিসপাতি লাগবে ওরকম। তো মানে স্ট্যাক করে করে তৈরি করি এগুলাতে, কম্পিউটার প্লাগ করে ইনস্টল করি, করে সেট আপ করে দিয়ে দিই। টাইপ টু তে কি হয়, টাইপ টু তে হয় কি আমাদের একটা আন্ডারনিথ হার্ডওয়্যার আছে, তার মধ্যে একটা ওএস রানিং আছে, সাপোজ আমার লিনাক্স রানিং আছে। তো অবশ্যই অ্যাপ্লিকেশন গুলা তাকে অ্যাক্সেস করে, এখানে অনেকগুলা প্রসেস চলে, থ্রেড মানে বিভিন্ন জিনিসপাতি চলে আর কি, সিপিইউ মেমোরি সবই ইউজ করে। তার মধ্যে আমি একটা হাইপারভাইজার নিছি। ওই হাইপারভাইজার কি করে, ওই হাইপারভাইজার আলাদা একটা, এখানে আমি চাইলে আরেকটা উইন্ডোজ ওএসও ইনস্টল দিতে পারবো অথবা লিনাক্সও দিতে পারবো। ওইটা এইটার মধ্যে আইসোলেটেড ওয়েতে চলে। তো এখানে যে পার্থক্যটা হয়, এখানে হাইপারভাইজার ডাইরেক্টলি হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করে না। হাইপারভাইজার এখানে এই ওএস কে বলে আমার এই তো মেমোরি এত সিপিইউ বা এত কিছু লাগবে, এই ওএসটা ওইটা তাকে তৈরি করে দিয়ে দেয়। আবারও সেপারেট ওয়েতে বলতে গিয়ে কি, এখানে তার কিন্তু অলরেডি মেমোরি, প্রসেস ওইগুলা কাজে লাগতেছে, নেটওয়ার্কিং কাজে লাগতেছে, ওইটার সাথে সে কনফ্লিক্ট করায় না। যখন এই হাইপারভাইজার এই ওএস কে বলে আমার এইসব লাগবে, সে আলাদা ওইসব জিনিস তাকে দিয়ে দেয়। তো এই হাইপারভাইজারের ভার্চুয়াল সিপিইউ তৈরি হয়, ভার্চুয়াল মেমোরি তৈরি হয়, ভার্চুয়াল নেটওয়ার্কিং তৈরি হয়, মানে আসলে সে কিন্তু হার্ডওয়্যার ওটা তৈরি করতেছে না, সে এই ওএস কে বলছে, ওই ওএস তাকে আইসোলেটেড ওয়েতে তৈরি করে দিয়ে দিছে। ওকে। সো কাইন্ড অফ সে ভার্চুয়ালাইজেশনই করছে, কিন্তু এটা এটাতে যখন সিপিইউ রান হবে আমার কাছে লাগবে, আমি যখন ভার্চুয়াল মেশিনটা রান করবো আমার কাছে লাগবে এটা সিপিইউ ইউজ করতেছে। আসলে কিন্তু সে সিপিইউ না, ভার্চুয়াল সিপিইউ ইউজ করতেছে। তার দেখতে লাগতেছে সিপিইউ, কিন্তু সে সিপিইউ না, আন্ডারনিথ সে ওই ওএস থেকে জিনিসপাতি নিয়ে এসে রান করছে। কিন্তু এটা পুরোপুরি সিপিইউর মতোই হবে, মেমোরিও তার আলাদা থাকবে, সবকিছুই আলাদা হবে আর কি। ঠিক আছে। তো এটা হলো টাইপ টু ভার্চুয়ালাইজেশন। এটা আমি আমার যে আমার পিসিতে আমি রান করে দিতে পারবো, কারণ আমার ওই যে বললাম এগুলো তো অ্যাপ্লিকেশন,
এটা কাইন্ড অফ একটা অ্যাপ্লিকেশনই, ওই অ্যাপ্লিকেশনের ভিতরে হাইপারভাইজর আছে। তো আমি এটা আমার যে কোনো সিস্টেমে ইনস্টল করে আমি রান করাইতে পারবো। এটা ওই যে অ্যাভেলেবেল আছে ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার বিভিন্নগুলো অ্যাভেলেবেল আছে, ওইগুলো আমি আমার পিসিতে ইনস্টল করলে এই কাজটাই হয় আর কি। তার আমার ওএস কে বলে যে আমার এইসব লাগবে, তো আমার ওএস তাকে এইসব দে, তখন সে ওইগুলারে ভার্চুয়ালাইজেশন করে সে একটা ভিএম তৈরি করে দেয়। ওই ভিএম এর ভিতরে সবকিছুই করতে পারবো যেটা আমি নর্মাল পিসির মধ্যে করতে পারতাম। আর এখানে একটা কোশ্চেন আসে যে ইমুলেটর তাইলে কি, মানে এইটা যদি ভার্চুয়াল মানে ভিএম হয় মানে ভার্চুয়ালাইজেশন হয়, তাহলে ইমুলেটর সেম জিনিস না? অ্যাকচুয়াল পার্থক্য আছে। এটা বুঝায় যদি যে আমার ধরেন আমি ইউটিউব দেখতেছি আমার পিসিতে, সাথে একটা ভার্চুয়াল মেশিনে চলতেছে। তো ইউটিউব আমার মেমোরির মধ্যে একটা প্রসেস রান করাইলো, বা সরি আমার সিপিইউর মধ্যে একটা প্রসেস রান করাইলো। ইমুলেটর যখন আমি রান করবো ওইটাও ওই সিপিইউর মধ্যেই গিয়ে প্রসেস রান করাবে, মানে একই সিপিইউ দুইজনই চলতেছে আর কি, ঠিক আছে? প্রসেস এটা আমার ওএসটা এটারে একটা প্রসেস হিসেবে নিতেছে, এটারও সে একটা প্রসেস হিসেবেই নিবে। সেগুলো আইসোলেট করে আলাদা কিছু করে দিয়ে দিবে না। এটাই ইমুলেটরের পার্থক্য। ইমুলেটর অ্যাকচুয়ালি আমার ওএসটাই উপরেই চলতেছে এবং নর্মাল প্রসেসের মতোই চলতেছে, কিন্তু আমার ভার্চুয়াল মেশিন যেটা, মানে এখানে যে হাইপারভাইজার যেটা করে সে এখান থেকে জিনিসপাতি নিয়ে সে আলাদা আলাদা বলতে আইসোলেটেড ওয়েতে সিপিইউ মেমোরি ইউজ করে, যেটা আমার কাছে এপিয়ার হয় এগুলো ভার্চুয়াল, আমার কাছে এপিয়ার হয় রিয়েল অ্যাকচুয়ালি, কিন্তু সে আমার আন্ডারনিথ ওএস এর সাথে কমিউনিকেট করে ওইগুলো হার্ডওয়্যারের কাছ থেকে নেয় আর কি। তো পার্থক্য এটাই যে আমি ধরতে পারি যে আমার এই ভিএম এর সিপিইউ আলাদা, যদিও সে আমার হার্ডওয়্যার গুলো ইউজ করতেছে। আর ইমুলেটরের ক্ষেত্রে ওইটা সে নর্মাল আমাদের ওএস এর আন্ডারে যে প্রসেস বা থ্রেড চলতেছে ওইগুলোর থ্রুতেই চলে আর কি। আচ্ছা, খুব বেশি আশা করি বেশি কনজাস্টেড কথাবার্তা হয়ে গেছে, অনেকে আবার এগুলা পছন্দ নাও করতে পারেন। এগুলা তো বোঝার দরকার আছে, আমি নিচে গেলে আস্তে আস্তে ক্লিয়ার হবে একটু। যদিও আশা করি না জটিল কিছু বলছি, সহজ জিনিসপাতি বলছি, তারপরে কোয়েশ্চেন থাকলে অবশ্যই ড্রপ করো। এখন আমাদের ভার্চুয়ালাইজেশনের আরেকটা ইউজ কেস বুঝি যে স্ন্যাপশটস। তারপর আমি একটা ডিবির অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করতেছি, একটা ভার্চুয়াল মেশিন দাঁড় করাই, ওটার মধ্যে কাজ করলাম, ওইখানে কিছু স্টেট আছে। তো আমি ওটা যদি স্ন্যাপশট নিয়ে রাখি এবং ওই স্ন্যাপশট আমার কোনো কলিগকে দেই, তো ওই কলিগ কিন্তু হার্ডওয়্যার থাকলে, তার হার্ডওয়্যার সেট আপ থাকলে সে একটা হাইপারভাইজারের থ্রুতে, মানে টাইপ 1 যদি হয় হাইপারভাইজারের থ্রুতে, সে ওই স্ন্যাপশটটা ইজিলি রান করে আপ এন্ড রানিং করা যেতে পারবে, কোনো কিছু লাগবে না আর কি। ঠিক আছে? সে ইজিলি ওইটা নিবে, ওই স্ন্যাপশট আমি তার কাছে, আমি এখান থেকে আমার যে কোনো ওয়ার্কিং স্টেটটাকে স্ন্যাপশটের থ্রুতে শেয়ার করতে পারি। ওই স্ন্যাপশটটা সে যদি নেয়, নেওয়ার সাথে সাথে এটা সে নিয়ে যদি চালায় তাহলে এটা রান করবে, কোনো প্রবলেম হওয়ার চান্সই নাই, আনলেস আমি এখানে 4 জিবি র্যাম ইউজ করতেছি, ওখানে তার আসি 2 জিবি এবং আমার এটা চালানোর জন্য অ্যাটলিস্ট 3 জিবি বা 4 জিবি দরকার লাগে। ওইটা ডিফারেন্ট কেস, ওই ক্ষেত্রে হয়তো রান হতে প্রবলেম হবে, আর আদারওয়াইজ এটা ইজিলি রান হবে আর কি। তো এটা একটা ভালো ইউজ কেস ভার্চুয়ালাইজেশনের। আমার এখানে আমি ইজিলি ব্যাকআপ নিতে পারি, ঠিক আছে? অনেক টেকনোলজি যেগুলো ব্যাকআপের, অনেক বড় বড় টেকনোলজি যারা আছে আন্ডারনেট এইটাই ইউজ করে, তারা একটা স্টেটের স্ন্যাপশট নিয়ে রাখে এবং ওইগুলা কি স্টোর করে রাখে। তো ওই স্ন্যাপশটটা আমি যে কোনো জায়গায় রান করলে এক্সাক্ট সেম এনভায়রনমেন্ট বা সেম জিনিস পেয়ে যাবো, এক্সাক্ট সেম ওএস সহ, ওএস সহ কিন্তু পাবো। এটা মাথায় রাখি আমরা। আচ্ছা, আর আরেকটা জিনিস আছে যে আমাদের বর্তমানে লেটেস্ট টেকনোলজি, আমাদের যে ইন্টেল এএমডি লেটেস্ট কিছু টেকনোলজি নিয়ে আসছে তাদের চিপের মধ্যে, যার ফলে হার্ডওয়্যার লেভেলেই পার্টিশন হয়ে যায়, মানে হার্ডওয়্যার লেভেলেই পার্টিশন হয়ে যায়, তার কোনো মানে আলাদা ভার্চুয়ালাইজেশন এটা বলা ঠিকও হবে কিনা আমি জানি না। সে অ্যাকচুয়ালি এই চিপগুলোতে আমি এমন ভাবে মেকানিজম রান করাইতে পারি যে সে অ্যাকচুয়ালি আলাদা এক একটা ভার্চুয়াল মেশিনের জন্য আলাদা মেমোরি সিপিইউ ইউজ করবে, ওটা কোনো লজিক না, মানে সে পার্টিশন হার্ডওয়্যার লেভেলে, সহজ ভাষায় পার্টিশন হার্ডওয়্যার লেভেলে করে। মডার্ন চিপগুলোতে এটা সাপোর্ট আছে যে আমি অ্যাকচুয়ালি হার্ডওয়্যার লেভেলে আমার ভার্চুয়ালাইজেশন করে ফেলতে পারি, আমার হয় হাইপারভাইজার আর দরকার লাগে না। ওইটাই পারতেছি। সো আশা করি বোঝা গেছে ইয়েগুলা কি করে, আমার ভার্চুয়াল মেশিন গুলা কি করে এবং কেন লাগে। এই যে স্ন্যাপশট বা বিভিন্ন শেয়ারিং এর ক্ষেত্রে এটা কিন্তু কাজে লাগবে। আমি আমার একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে চাই আমার কোনো কারোর সাথে, আবারও এটা নর্মাল ওই যে ডিপ্লয় করে যেটা শেয়ার করা ওইটা না। আমি একটা অ্যাপ্লিকেশন যেটা আমার এখানে রান হইতেছে, আমি আরেকজনের চাই এটার উপর কাজ করুক, তাকে দিতে চাই। তো আমি আমার ভার্চুয়াল মেশিনের স্ন্যাপশট তুলে দিয়ে দিলাম, সে যাই চালাক না কেন, লিনাক্স চালাক, উইন্ডোজ চালাক অথবা অ্যান্ড্রয়েড চালাক, সে আমার এটা রান করাইতে, বা মেক চালাক, সে আমার এটা ইজিলি রান করাইতে পারবে। ঠিক আছে? তো ভার্চুয়ালাইজেশন এভাবে অনেক ইউজ কেস আছে। এখন আমরা আসি যে ভার্চুয়ালাইজেশনে থেকে আমরা কন্টেনারাইজেশনের দিকে গেলাম কেন।
গেলাম কেন কেন বলতেছি, কারণ বর্তমানে কন্টেনারাইজেশন বেশি পপুলার এবং বেশি ইউজ হয় ভার্চুয়ালাইজেশনের থেকে। আমরা অ্যাকচুয়ালি যে যা দেখলাম ওগুলো একটু আউটডেটেড। আউটডেটেড বলা কি, ইউজ কেস তো এখনো আছে এবং বিভিন্ন জায়গায় ইউজ হয়, ওইটা পপুলার না, ওইটাই বলবো আর কি। মানে পপুলার অর্থে ইউজ হয় কন্টেনারাইজেশন, ভার্চুয়ালাইজেশন একটু একটু যেগুলো নিশ খুব দরকার ওই জায়গাগুলোতে ইউজ হয়। আমরা বুঝবো যে কখন ইউজ হয়, কখন কি ইউজ করতে হয়, বলবো আমরা। আহ আবার এই কথা ধরিয়েন না আবার যে ভার্চুয়ালাইজেশন আমি বলছি ইউজ হয় না, ইউজ হয়, অনেক ভালোভাবে ইউজ হয়। আমরা দেখবো কোথায় ইউজ হয়, একটু ওয়েট। আচ্ছা, এখন আমরা যে কন্টেনারাইজেশনের মধ্যে, তো আবারও কেন ইউজ করবো কন্টেনারাইজেশন? তো আমরা আমাদের একটা সাপোজ হার্ডওয়্যার আছে, এর উপর একটা ওএস আছে, সাপোজ লিনাক্সের একটা ডিস্ট্রো উবুন্টু নিলাম। তো আমার অ্যাপ্লিকেশনের মধ্যে পাইথন আছে, মঙ্গোডিবি আছে, রিয়েক্ট আছে এবং পিজি পোস্টগ্রেস আছে আর কি। পোস্টগ্রেসের হাতে একটু ডিফারেন্ট আমি জানি, এইটাই আমি পাইছি, তো এটা বসাই দিচ্ছি। তো এখন ধরলাম যে আমার যদি এই অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন রান হতেছে এই আমার পিসির মধ্যে। তো আমার অ্যাপ্লিকেশনটার মধ্যে যে পাইথনটা আছে ধরলাম ওইটা হলো গিয়ে 3.1 ভার্সন ইউজ করতেছে কি না, 3 পয়েন্ট, আর একটু লেটেস্ট নেই, 3.8। হ্যাঁ, 3.8 ইউজ করতেছে ভার্সনটা পাইথন। আমার যে অ্যাপ্লিকেশনটা আমার এখানে রান হচ্ছে, আমি খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন বানাইছি, জোস বানাইছি, এবং ওইটা আমি আমার ফ্রেন্ডকে দিতে চাই যে ও যাতে এটাতে কাজ করতে পারো, বা আমি দেখানোর জন্য যে কোনো উদ্দেশ্য হতে পারে আমি তাকে দিব। তো দিলাম তাকে। তো যখন আমি তাকে শেয়ার করব, সে যখন এটা রান করতে যাবে, তখন যখন দেখবে তার মেশিনে অলরেডি পাইথন আছে, যে তার পাইথন ইনস্টল করবে না। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে যাবে যে তার পাইথন হয়তো 3.7-এ আছে, ধরলাম ভার্সনটা 3.7-এ আছে। তারপরে হলো গিয়ে তার মঙ্গোডিবি আগে থেকে ছিল এবং এটা লেটেস্ট, আমারটাও লেটেস্ট মিলে গেছে। তার ধরলাম পিজি আর রিয়েক্ট ছিল না, সো ওইগুলা নতুন ভাবে সে ইনস্টল করবে এবং সে আমার গুলাতে যা আসছিল ওইটাই ইনস্টল করবে, কারণ অবশ্যই সে নতুন ভাবে যেহেতু করতেছে। কিন্তু পাইথন তো ছিল, এই জন্য সে করে নাই। তো সে যখন রান করতে যাবে সে একটা প্রবলেম ফেস করবে, এটা চলবে না। কারণ হলো গিয়ে আবার ওইটা আমি ফেডোরা বোঝানোর চেষ্টা করতেছি, রেড হেড ফেডোরা মেনটেন করে, ওটাও লিনাক্সের একটা ডিস্ট্রো। সো ওইটার মধ্যেও যদি সে রান করতে চায় এবং ইনস্টল করে এগুলা, তো ওখানে প্রবলেম কি হয়ে যাবে যে পাইথনের ভার্সন মিলবে না। তো হতে পারে আমার অ্যাপ্লিকেশন ব্রেক করে। তো এটা তো প্রবলেম, কারণ আমি যখন আমার অ্যাপ্লিকেশন ডিপ্লয় করে সার্ভারও দিতে চাই, হতে হতে পারে আমার সার্ভারে অলরেডি কিছু একটা ইনস্টল আছে যেখানে ভার্সন মেনটেন হয় নাই, হতে পারে না। তো এই ক্ষেত্রে প্রবলেম হয়। তো এইখান থেকে অ্যাকচুয়ালি কন্টেনারাইজেশনের কনসেপ্টটা আসছে। তো কন্টেনারাইজেশন কি করে, আমার এই পুরো সিস্টেমটাকে, মানে সে কন্টেনারাইজেশন যেটা করে, এই পুরো অ্যাপ্লিকেশনকে যে যার ভার্সন যা ইউজ করতেছে পুরো জিনিসটাকে নিয়ে কিভাবে নেয়, কোথায় নেয়, কিভাবে রান করে দেখবো। ধরলাম যে এই পুরো সিস্টেমটাকে তুলে নিয়ে আরেকজনকে দিয়ে দেয়। তো যখনই আরেকজন কেউ এটা রান করতে চাইবে, তখন কি হবে, এটা আর কি আমি একটু সরাই দিই। হ্যাঁ, যখনই আরেকজন রান করতে চাইবে, তার পিসিতে 3.7 আছে থাক, ওইটা ম্যাটার করে না। আমি তাকে যে অ্যাপ্লিকেশন যে কন্টেনারাইজ করে দিছি, ওই কন্টেনারাইজেশনের মধ্যে আমার অ্যাপ্লিকেশন যে ভার্সনে আসে সে ওইটার জন্য আলাদাভাবে ওইটা ইনস্টল করবে। যদি নাও থাকে ইনস্টল করে ফেলবে হার্ডওয়্যারের মধ্যে ওএস এর থ্রুতে, করে ওইটা ওই জায়গার মধ্যে রান করাবে আর কি। ঠিক আছে? তো এতে কি হবে, আমার অ্যাপ্লিকেশন এখানে ইজিলি রান হবে, যদিও তার পিসিতে কিন্তু পাইথন অন্য ভার্সন এবং ওইটার কারণে অ্যাপ্লিকেশন ব্রেক হইতো। কিন্তু কন্টেনারাইজ করার কারণে আমি যখন ওই কন্টেনারটা তার পিসিতে গিয়ে রান করাবো, আবারও কিভাবে করব, কি করলে এটা হয় এটা আমরা দেখবো। কিন্তু কন্টেনারাইজ করার কারণে আমার কন্টেনার যখন আমি তার সাথে শেয়ার করছি, সে যখন ওইটাকে রান করছে তখন হয়ে গেছে গিয়ে কি, আমার যে ভার্সন গুলো দরকার, যে স্টেটে আছে সে ওই স্টেটটা আগে মেনটেন করবে তার পিসির মধ্যে ওএস এর থ্রুতে, করে তারপর এটা রান করবে। তো এটা তো রান হবেই, কারণ ওই স্টেটে আমি রান করে দেখছি, তো ইজিলি রান হবে আর কি। তো কন্টেনারাইজ করা মানে এটাই যে আমি আমার অ্যাপ্লিকেশন একটাকে যে এনভায়রনমেন্ট আছে ওই এনভায়রনমেন্ট সহ শেয়ার করে দেওয়া, তো এটা যে কোনো জায়গায় যাতে ইজিলি রান হতে পারে। এখন একটা কথা ভুল বললাম, যে কোনো জায়গায় কি আসলে রান হবে কিনা। এখানে একটা কথা আছে, আমি যদি কাউরে জিজ্ঞেস করি কন্টেনারাইজেশন এবং ভার্চুয়ালাইজেশনের মধ্যে পার্থক্য, সে যদি এক কথায় উত্তর দিতে চায় সে সহজে বলে দিবে যে ভার্চুয়ালাইজেশনের বা ভার্চুয়াল বক্স গুলার বা ভার্চুয়াল মেশিন গুলার আলাদা আলাদা ওএস থাকে। প্রত্যেকটা ভার্চুয়াল বক্স বক্স অথবা ভার্চুয়াল মেশিনের আলাদা ওএস থাকবে। কন্টেনার গুলা 100টা কন্টেনার হলেও যদি রানিং থাকে, 100টা কন্টেনার, যেমন আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি এখানে আমরা 10টা কন্টেনার তাকে দিলাম, সে 10টা রান করলো, সবগুলা একটা ওএস এর আন্ডারে রান হইতেছে। এই উদাহরণের ক্ষেত্রে ওইটা হলো লিনাক্স। আবার এগুলা কিন্তু ডিস্ট্রো ওএস না। তো এইগুলা লিনাক্সে রান হইতেছে, যার ফলে আমি এই সেম কন্টেনার যদি
আমার আরেক বন্ধুকে দেই যে অ্যাকচুয়ালি উইন্ডোজ উইন্ডোজ ওএস চালায়, ওইটাতে এটা নাও চলতে পারে বা না চলারই চান্সেস বেশি আর কি। ঠিক আছে, কারণ এই কন্টেইনারটা লিনাক্স ওএস এর উপর বানানো, সো এটা অন্য ওএস এর মধ্যে না চলার চান্সেস বেশি আর কি। সো কন্টেনারাইজেশন এক ওএস এর উপর হয়, নট লাইক আলাদা আলাদা ওএস এর মধ্যে। ওকে, এটা হলো গিয়ে ওভারভিউ, একটা সিম্পল পার্থক্য যেটা সবাই বলবে। যে কোনো জায়গায় আমি যদি সার্চ দিয়ে দিই, যেমন আমার এই ক্লাস করার পর যদি কেউ সার্চ দেয় কন্টেনারাইজেশন ভার্সেস ভার্চুয়ালাইজেশন, প্রথমে এটাই বলবে যে ভার্চুয়াল বক্সের মধ্যে আলাদা আলাদা ওএস হয়, আর কন্টেনার গুলো একটা ওএস এর উপরই রান করে আর কি। ওকে, সো আমরা বুঝলাম যে কন্টেনারাইজেশন কেন দরকার। ঠিক আছে, এবং মানে অ্যাপ্লিকেশন শেয়ার করার জন্য। এখন বলতে পারি কই, আমরা তো শেয়ার করতে পারতেছি না। এখন কথা হলো আমার সার্ভার গুলো ম্যাক্সিমাম লিনাক্সেই চলে। তো আমি আমার অ্যাপ্লিকেশন লিনাক্সে টেস্ট টুস করে দিয়ে দেই, কন্টেনারাইজ করে, তো এটা শিওর চলবে, কারণ আমার সার্ভার গুলো তো লিনাক্সেই চলতেছে। হ্যাঁ, অন্য ওএসে চললে আমার ওই ওএস এর উপরই বিল্ড করা উচিত, এটা তো স্বাভাবিক। তো আমি ইজিলি কিন্তু আমার শেয়ার করতে পারতেছি। জাস্ট আমার মেক শিওর করতে হবে আমি যে যার সাথে শেয়ার করতে হইতেছে তারা এবং আমার ওএস যাতে সেম থাকে। এখানে শেয়ার বলতে আমরা যেহেতু ডেভঅপস শিখতেছি, তো শেয়ার বলতে তো আমি আমার অ্যাপ্লিকেশনটাকে অ্যাকচুয়ালি সার্ভারে দিব। তো সার্ভারটা লিনাক্সে চলে, so আমি আমার অ্যাপ্লিকেশনটা লিনাক্সে টেস্ট করব। সার্ভার যদি আমার উইন্ডোজে চলে, যদি চলে, তাহলে আমি উইন্ডোজেও টেস্ট করে আমি এটা দিব আর কি। So এটা কন্টেনারাইজেশন এই ক্ষেত্রে কাজে লাগে। তা কেন ইউজ করবো এটা আশা করি বুঝছি। এখন কিভাবে কাজ করে এটা একটু বুঝি। সো এখানে একটা কথা বলে রাখি, কন্টেনারাইজেশন একটা কনসেপ্ট, ওটা অনেক আগে থেকে, কনসেপ্ট না একটা কাজই আর কি, অনেক আগে থেকে ইউজ আছে, এবং লিনাক্সে নেটিভলি এটা করা যায়। ঠিক আছে, নেটিভলি কিছু জিনিসপাতি আছে যেটা দিয়ে এটা করা যায়, আমরা একটু পরে দেখবো। এখন আমরা নেটিভলি লিনাক্সে করতে হলে অনেক ডিপ লেভেলে যাইতে হয়। তো আমরা বা ইউজারের ইউজের সুবিধার্থে কিছু আপার লেভেল সফটওয়্যার আসছে, যেমন ডকার একটা সফটওয়্যার, এরকম আরো সফটওয়্যার আছে, ক্রায়ো আছে, রকেট আছে। এগুলা কন্টেনারাইজেশন করার জন্য সুবিধা দেয়, ইউজার ফ্রেন্ডলি একটা সিএলআই দেয়, যার থ্রুতে আমি এটা করতে পারি, বা ইউআইও দেয়। ডকার ডেস্কটপ আছে, ওটা ইউআই, অ্যাকচুয়ালি ইউআই এর থ্রুতে অথবা সিএলআই এর থ্রুতে আমি এই কন্টেনারাইজেশন যাতে করতে পারি, ওই রকম সফটওয়্যার গুলোই হলো গিয়ে ডকার অথবা ক্রায়ো অথবা রকেট। তো ডকার সবচেয়ে পপুলার, আমরা ডকারটাই দেখবো। ওকে, সো ডকারও আবারও, ডকার কিন্তু একটা সফটওয়্যার যেটা কন্টেনারাইজেশন করতে সুবিধা দেয়। ঠিক আছে, তো এখানে আমাদের যখন আমরা ডকারে বলি যে আমার অ্যাপ্লিকেশনটা কন্টেনারাইজ করো, কিভাবে বলবো, কি হয় ভিতরে, আমরা তো এটা কোড করলে করবো, আমরা ডকারের ক্ষেত্রে করবো। তো আমি আপাতত অ্যাবস্ট্রাকশন বলি, যে আমি ডকারকে যখন বলি যে আমার এই অ্যাপ্লিকেশনটা কন্টেনারাইজ করে দাও, সে ডকার ইঞ্জিনকে বলে। ডকার ইঞ্জিনের মধ্যে ডকারের অনেকগুলো কম্পোনেন্ট রান হয়, যেমন ডকার সিএলআই বা ডকারের যে ডকার সুয়াম, ওইগুলা রান হয় ডকার ইঞ্জিনের মধ্যে আর কি। তো আমি যখন ডকার সফটওয়্যার তো ইনস্টল করবো, তখন এগুলা চলে আসে আমার পিসিতে বা যেখানে আমি রান করতেছি। এই ডকার ইঞ্জিনটা, কন্টেনার ডি নামের আরেকটা টুল আছে যেটা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি কার্নেলের সাথে কথা বলে। ওই কন্টেনার ডি কে বলে যে আমার এই অ্যাপ্লিকেশনটা কন্টেনারাইজ করে দাও। এই কন্টেনার ডিটা বলার এখানে কারণ আছে, আমরা কুবারনেটিস যখন পড়বো তখন এই জিনিসটা, এই কথাগুলো আমরা আরো আরো ডিপ লেভেলে বোঝার চেষ্টা করবো, তখন কারণ তখন আমাদের কন্টেনার ডি বুঝার আরো দরকার লাগবে। আপাতত আমি জাস্ট ফ্লোটাই বুঝাই যাই, কারণ এটা অনেক তখন জটিল হয়ে যাবে আবার। তো ডকার যখন কোনো কিছু কন্টেনারাইজ করতে বলি আমি ডকারকে, সে কন্টেনার তার ইঞ্জিনকে বলে যে আমার অ্যাপ্লিকেশন পাইছি, মানে সেই ইঞ্জিনের উপর রান হয়, ডকার ইঞ্জিনের উপর আমার ডকার সিএলআইটা রান হইতেছে আর কি। তো বেসিক্যালি আমি যখন সিএলআই ইউজ করি, আমি ইঞ্জিনটাই ইউজ করতেছি বলতে গেলে। তো এই জন্য দেখা যাচ্ছে যে আগে ইঞ্জিনে আসে, তো ইঞ্জিন থেকে কন্টেনার ডি কে সে বলে, কারণ ডকার ইঞ্জিন ডাইরেক্টলি কার্নেলের সাথে কথা বলে না, কন্টেনার ডি এর থ্রুতে বলে। তো কন্টেনার ডি এসে বলে কার্নেলকে যে আমার এই অ্যাপ্লিকেশন কন্টেনারাইজ করতে হবে। এখন কার্নেল কি করে, ঠিক আছে। এখন কথা হলো যে এই আমি তো বললাম যে ডকার একটা সফটওয়্যার, এর আগেও কন্টেনারাইজেশন করা যেত, ওইটা হতো আমার কার্নেল লেভেলে বিভিন্ন নেটিভ টুল আছে যেগুলো দিয়ে করতাম আমরা, ওইগুলো হলো কি আমাদের সি গ্রুপস অথবা নেম স্পেসেস আর কি। সি গ্রুপস কি, বা আচ্ছা এই ফ্লো তো বুঝছি যে ডকারকে বলি, ডকার কন্টেনার, ডকার ইঞ্জিনকে বলে, এটা কন্টেনার ডি কে বলে, কন্টেনার ডি কার্নেল বলে আর কি। কারণ কার্নেলে অ্যাকচুয়ালি কন্টেনারাইজেশন কিভাবে হয় ওইটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে কার্নেল দুইটা জিনিস ইউজ করে, সি গ্রুপস এবং নেম স্পেসেস। তো সি গ্রুপসটা কি, সি গ্রুপস আর নেম স্পেসেসটা কি? তো নেম স্পেসেসটা হলো কি একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট। একটা নেম স্পেসের আন্ডারে আমার প্রসেস আইডি থাকতে পারে, নেটওয়ার্ক, মেমোরি, এগুলা থাক, সরি, প্রসেস আইডি, নেটওয়ার্ক, এইসব জিনিস থাকবে আর কি।
মানে আমি এভাবে চিন্তা করতে পারি যে আমার নেম স্পেস হলো গিয়ে দেশ, ও যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। তো উত্তর কোরিয়া একটা নেম স্পেস, দক্ষিণ কোরিয়া একটা নেম স্পেস, ঠিক আছে। আর সি গ্রুপস গুলো হলো গিয়ে রিসোর্স, অর্থাৎ মেমোরি, সিপিইউ, আইও, এগুলা ইত্যাদি ইত্যাদি। তো আমার উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে মানুষ আছে, তাদের খাদ্য আছে, তাদের বিভিন্ন জিনিসপাতি আছে, ওই রিসোর্স গুলো হলো গিয়ে সি গ্রুপস গুলো আমি তুলনা করতেছি। আর নেম স্পেস হলো গিয়ে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া। তো উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া একটা একটা রিসোর্স নর্মালি শেয়ার করে না, ঠিক আছে, করবে না। একটা নেম স্পেস মানে একটা, উত্তর কোরিয়া যদি চিন্তা করি, এটা উত্তর কোরিয়াটা এটা একটা নেম স্পেস, এটার আন্ডারে যা যা চলতেছে, তাদের নিজস্ব সংবিধান, গভর্নমেন্ট আছে, আর্মি আছে, এগুলো আমি ধরতে পারি নেম স্পেস আর কি, তাদের এগুলা। ওইটা কখনো দক্ষিণ কোরিয়া অর্থাৎ আরেকটা নেম স্পেসের সাথে কনফ্লিক্ট করবে না বা অ্যাটাচড হবে না। এবং দক্ষিণ কোরিয়ার ও উত্তর কোরিয়ার একটা নির্দিষ্ট সংখ্যক তাদের টাকা আছে, তাদের খাদ্য আছে বিভিন্ন, একটা লিমিটেড বা বিভিন্ন মানুষ আছে, তো ওইগুলো আমি রিসোর্স বলবো, ওইটা সিপিইউ। তো একটা নেম স্পেস আমি তৈরি করতে পারি কার্নেল লেভেলে, ওই নেম স্পেসের আন্ডারে আমি একটা সি গ্রুপ অ্যাটাচ করে দিতে পারি, বলে দিতে পারি সে এত মেমোরি, এত সিপিইউ বা এই পরিমাণ আইও অপারেশন করতে পারবে। ওকে। তো নেম স্পেস দিয়ে আমি একটা নতুন এনভায়রনমেন্ট তৈরি করি, এবং সি গ্রুপ দিয়ে আমি বলে দিই এই এনভায়রনমেন্টে কতটুকু জিনিসপাতি আমি ইউজ করতে পারবো। একটা সুন্দর উদাহরণ দিই, এখানে আইসোলেট বলা একটু বেশি হয়ে গেছে, আমি একটা সুন্দর উদাহরণ দিই, তাহলে বুঝবো আমরা। সাপোজ আমার উবুন্টু চলতেছে, মানে লিনাক্স চলতেছে, লিনাক্স ওএস এর উপর একটা প্রসেস চলতেছে, প্রসেস নাম্বার আইডি হলো গিয়ে 4 নম্বরটা। এখন আমি একটা কন্টেনারাইজেশন করলাম একটা অ্যাপ্লিকেশনকে, তো সে গিয়ে একটা প্রসেস চালাইলো। যখনই সে চালাবে, তার একটা নেম স্পেস তৈরি হবে। তো আমি টোকানের থ্রুতে বা কন্টেনারের থ্রুতে দেখবো যে আমার নেম স্পেসটা অ্যাকচুয়ালি, এই নেম স্পেসে আমার প্রসেস আইডি 1, কিন্তু চলতেছে তো আমার একই ওএস এর উপর, তো ওই ওএস এ ওই নেম স্পেসটা চলে ধরলাম আমি 516 নম্বর প্রসেসর। ওই নেম স্পেসটা 516 নম্বর প্রসেসে চলতেছে, ভালো কথা, তো আমার ওএসএ কিন্তু এটা নর্মাল একটা প্রসেস হিসেবে নিতেছে। কিন্তু আমার কন্টেনারাইজেশন যেহেতু হয়ে গেছে, মানে আমার একটা নেম স্পেসের আন্ডারে যেহেতু সে চলে গেছে, তো আমি ওই নেম স্পেসের থ্রুতে দেখবো এটা হলো কি আমার ফার্স্ট প্রসেস এই নেম স্পেসের আন্ডারে। তো যখন আমি কন্টেনারাইজ করে কোনো অ্যাপ্লিকেশন রান করবো, দেখবো যে ওই অ্যাপ্লিকেশন তো আলাদাভাবেই রান হইতেছে, নতুন প্রসেস তৈরি করছে, এবং তার জন্য আলাদা একটা মেমোরিও নিয়ে নিছে। কিন্তু আসলে সে একটা নেম স্পেস তৈরি করছে, এবং ওই নেম স্পেসের আন্ডারে একটা মেমোরি সে এলোকেট করে ফেলছে, এবং ওইটাই সে ইউজ করতেছে আর কি। কিন্তু আলটিমেটলি সে আমার ওএসি ইউজ করতেছে, এবং আমার ওএসে একটা নতুন প্রসেস নিতেছে, ওই প্রসেস থেকে সে তার মেমোরি আর ইত্যাদি ইত্যাদি ইউজ করে। এটা আলাদা কোনো মেমোরি না, আমার নর্মাল যে পিসির যে মেমোরি ওইটাই ইউজ করতেছে আর কি। এবং তাকে একটা লিমিট দেওয়া হয়েছে যে এর চেয়ে বেশি তুমি ইউজ করতে পারবে না, মানে এই নেম স্পেসের আন্ডারে যারা চলবে, যে প্রসেস গুলো চলবে, ওইটা এখানে এর চেয়ে বেশি যাতে ইউজ না করে আর কি। তো কন্টেনার থেকে আমি, মানে যখন অ্যাপ্লিকেশন রান দিব, কন্টেনার যখন রানিং হবে, তখন আমি দেখবো যে এটা আলাদা প্রসেস চলতেছে নতুন করে, কিন্তু আসলে কিন্তু আন্ডারনিথ সে আমার ওএস এর প্রসেস ইউজ করে। যেহেতু একটা নেম স্পেসের আন্ডার, এই জন্য আমার লাগবে যে এটা আলাদা প্রসেস চলে, এবং একটা সি গ্রুপ অর্থাৎ তার রিসোর্স লিমিটেড করা, তো আছে যে এই নেম স্পেসের আন্ডারে এতগুলা যে 1 জিবি র্যাম ইউজ করতে পারবে, বা আমি আরো অনেক কিছুকে এভাবে রিসোর্স গুলাকে লিমিটেড করতে পারি আর কি। তো এখানে আরেকটা জিনিস বলা আছে সিকিউরিটি, এটা বলে রাখছিলাম হয়তো একটা জিনিস বলার জন্য, যে কন্টেনারাইজেশন তো দেখলাম আর ভিএম ও দেখলাম, ভার্চুয়ালাইজেশন, তো এটার মধ্যে ভার্চুয়ালাইজেশন একটু বেশি সিকিউর কন্টেনারাইজেশন থেকে। কেন? কারণ হলো কি আমার কন্টেনারাইজেশন যদি, কন্টেনার যদি কোনোভাবে এফেক্টেড হয়, ভালনারেবল হয়, তো সে আমার পুরো ওএস বা পুরো সিস্টেমকে, মানে যে সার্ভারে সে চলতেছে সার্ভার উড়াই দিতে পারবে। আমি অনেকগুলো কন্টেনার রান করছি, কোনো একটাও যদি এফেক্টেড হয়, সে আমার ওএস এর উপর তো তার অ্যাক্সেস আছে, তো সে ওটা উড়াই দিতে পারবে। তো এটা বেশি রিস্কি। যেখানে ভিএম যদি একটা এফেক্টেড হয়, সে জাস্ট ওই ভিএমটাকে, ওই ওএসটাকে নষ্ট করতে পারবে, বাকিগুলা কিন্তু আলাদা আলাদা ওএস এ চলে, পুরোপুরি আলাদা, আইসোলেটেড, কোনো সম্পর্কই নেই তাদের মধ্যে। তো ওইগুলোর মধ্যে কিন্তু কোনো ক্ষতি হবে না, ওই দিক দিয়ে ভিএম বেশি সিকিউর কন্টেনারাইজেশন থেকে। আচ্ছা, এখন কথা হলো আমি আমার কন্টেনারাইজেশন করলাম, করার পর আমি আমার কারোর সাথে শেয়ার করবো কেমন, মানে আমি একটা অ্যাপ্লিকেশন কন্টেনারাইজ করছি, আমি কোনো, আমার ধরলাম আমার কোম্পানি আছে, আমি একটা অ্যাপ্লিকেশন বানাইছি, ওটা কন্টেনারাইজ করে রাখছি কেন? নতুন এমপ্লয়ি যখন জয়েন করবে, তাকে আমি জাস্ট ডকারের একটা কমান্ড দিব, বলবো যে এই কন্টেনার রান করো, তোমার অ্যাপ্লিকেশন রান হয়ে যাবে আর কি, যা যা ডিপেন্ডেন্সি দরকার সে নিয়ে আসবে। ওইটা করার ওয়ে হলো কি এইভাবে, যে আমি আমার হার্ডওয়্যারের মধ্যে আমার জিনিসটাকে কন্টেনারাইজ করছি, করে আমি একটা ইমেজ তৈরি করছি, এটাকে আমরা ডকার ইমেজ বলি। ঠিক আছে, তো ডকার ইমেজটা কি? কিছুই না, একটা সেট অফ ইনস্ট্রাকশন ধরি, আবার সহজ ভাষায় বলতেছি, আমরা ডিটেল দেখবো সামনের ক্লাসে, যে সেট অফ ইনস্ট্রাকশন, যে ইমেজটা আমি যে কোনো আরেকটা ওএস এর মধ্যে, অবশ্যই লিনাক্স হতে হবে, মানে সেম ওএস হতে হবে, গিয়ে যদি এই ইনস্ট্রাকশন গুলো রান করাই দিই, মানে কন্টেনারটা, ডকার ইমেজটা রান করাই দিই, তাহলে নতুন একটা কন্টেনার তৈরি হয়ে যাবে। যতবার আমি এই ডকার ইমেজটা রান করাবো, নতুন একটা
ইমেজ তৈরি হতে থাকবে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ডকার হাব বুঝেছি যে আমার যে এই যে ইমেজ গুলা বিভিন্ন বড় বড় অ্যাপ্লিকেশন আছে যেগুলো অলরেডি কন্টেনারাইজ করা, আমি জাস্ট ডকার ইমেজটাকে নামায় রান করলে ওই ইনস্ট্রাকশন হিসাবে ওই অ্যাপ্লিকেশন গুলা রান হয়ে যাবে। তো ওইগুলো কোথায় রাখা আছে, আমাদের কোড যেভাবে আমরা গিটহাবে রাখি, আমাদের ডকারের ইমেজ গুলো আমরা ডকার হাবে রাখি। তো ওই ডকার হাব থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশনের ইমেজ নামায় আমি যদি এটা রান করি, ওই অ্যাপ্লিকেশনটা আপ এন্ড রানিং হয়ে যাবে, জাস্ট ওএসটা সেম হতে হবে। সিম্পল গেল। আমরা আশা করি বুঝছি যে কন্টেনারাইজেশন কি। লাস্ট যে জিনিসটা বলতে চাই, যে এখানে একটা কোশ্চেন চলে আসে, তাহলে আমি কি ইউজ করবো, ভার্চুয়ালাইজেশন ইউজ করবো নাকি কন্টেনারাইজেশন ইউজ করবো? এটা অ্যাকচুয়ালি এন্ড এর কোনো কথা না, মানে একটা সুন্দর জিনিস দেখছিলাম যে এমন না যে আমি হয় কন্টেনারাইজেশন ইউজ করবো অথবা ভার্চুয়ালাইজেশন ইউজ করবো, আমি দুইটাই ইউজ করবো। কিভাবে? সাপোজ আমার আছে, হার্ডওয়্যার আছে। তো এই হার্ডওয়্যারের উপর সাপোজ আমার দুইটা ভার্চুয়াল মেশিন চলতেছে, এখানে একটা ভার্চুয়াল মেশিন আর এখানে একটা ভার্চুয়াল মেশিন চলতেছে। এবং এই ভার্চুয়াল মেশিনের উপরে আবার একটা, যেহেতু একটা ভার্চুয়াল মেশিনে একটা ওএস আছে, তো এই ওএস এর উপর সাপোজ আমার তিনটা কন্টেইনার রানিং আছে, আপ এন্ড রানিং ধরলাম, আমার ফ্রন্ট এন্ডের তিনটা কন্টেইনার রানিং আছে। আর আরেকটা ভার্চুয়াল মেশিন যেটার মধ্যে আমার আরো ব্যাক এন্ডের তিনটা, মানে এগুলো তো অ্যাপ্লিকেশনই, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড, ওইগুলার তিনটা কন্টেইনার রানিং আছে। সো আলটিমেটলি আমরা কিন্তু ভার্চুয়াল মেশিন এবং কন্টেইনার একসাথে ইউজ করি, এবং ওইটাই আইডিয়াল কেস, যাতে আমার আন্ডারনেথ হার্ডওয়্যার আলটিমেট অপটিমাইজ হয়, সিকিউরিটিও মেনটেন হয়, সবকিছু যাতে বেস্ট হয় আর কি। মানে আমি এটা করলে কি দুইটারই বেস্ট কেস গুলো পাইতেছি, ও হ্যাঁ ওইভাবে ডেভেলপ করতে হবে, কোনো ভুল ত্রুটি হলে তো ওইটা অন্য কেস। তো আমরা কন্টেনারাইজেশন এবং ভার্চুয়ালাইজেশনটা একসাথেই করি, ঠিক আছে? তো যাতে আমরা দুইটারই সুবিধাগুলা নিতে পারি আর কি। তো এটা এমন না যে আমি কন্টেনারাইজ করবো অথবা ভার্চুয়ালাইজ করবো, আমি দুইটাই করব। হ্যাঁ, আমার যদি ইউজ কেস ছোট হয় হয়তো আমি কন্টেনারাইজেশন দিয়ে করে ফেলতে পারি, কিন্তু ইউজ কেস যদি বড় হয়, লার্জার প্রজেক্ট হয়, তাহলে এই দুইটাই ইউজফুল। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমার কন্টেনারাইজেশন কিন্তু লাইট ওয়েট, ইজি। অ্যাপ্লিকেশন কন্টেনারাইজ করে শেয়ার করা, সাইজও ছোট, রান স্পিন আপ হইতে, মানে নতুন একটা কন্টেনার রান হইতেও সময় কম লাগে। কিন্তু ভিএম এর ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট, ওইটা একটু সময় লাগে, কারণ সে যেহেতু নতুন একটা ওএস রান করে, যার ফলে তার একটু সময় বেশি লাগে আর কি। হ্যাঁ, আশা করি সবগুলা তথ্য দিতে পারছি যেগুলো চিন্তা করছিলাম। কোনো এক দুইটা মিস হলে আমি নেক্সট ক্লাসে বলে দিব, বা ভুল কিছু বললেও নেক্সট ক্লাসে কারেক্ট করে দিব। আমি কিছু ভুল বললে যদি বুঝেন অবশ্যই কারেক্ট করবেন আর কি, ঠিক আছে? ঠিক আছে আজকে, তাইলে আমাদের এই টপিক শেষ, কন্টেনারাইজেশন এবং ভার্চুয়ালাইজেশন। আমরা নেক্সট দিন ডকার প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবো।